স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ফারুক আউট, বুলবুল ইন, নতুন সমীকরণ কি হতে যাচ্ছে এমনই? কারণ বিসিবির শীর্ষ এই পদে বসার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। বিসিবির পরবর্তী নির্বাচনে এনএসসির কোটায় আমিনুল ইসলাম বুলবুলকে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তিনি কি রাজি? কেনই বা প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছে আমিনুল ইসলামকে? বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ক্রিকেটের ফেরিওয়ালা, ক্রিকেট ফেরি করেছেন কখনো চীন দেশে, কখনো মালয়েশিয়াতে, কখনো কাজ করেছেন যুদ্ধবিধ্বস্ত আফগান ক্রিকেটের উন্নয়নে। বাংলার আমিনুল ইসলামের জনপ্রিয়তা সবখানে, তার পা পড়েছে যেখানে যেখানে। বাংলাদেশের ক্রিকেটার পরিচয় বুকে ধারণ করে ক্রিকেটের আলো বিলিয়ে দিচ্ছেন বিশ্ব ক্রিকেটে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বড় আক্ষেপ, তার ডাক আসে না নিজ দেশের ক্রিকেট উন্নয়নের জন্যে। মাস তিনেক আগে দুবাইতে খেলা যোগে সেই আক্ষেপের কথাই শুনিয়েছিলেন। আমিনুল ইসলাম বুলবুল কি আসলে বোর্ডে আসছে কিনা, আসার সুযোগ আছে কিনা, বা না আসলেও কেন আসছে না, আসলেও আসলে কি স্বপ্ন নিয়ে আসবে? আসলে সুযোগের কথা যখন বললেন, দেখেন দুটো রোল আছে, একটা হচ্ছে চাকরির রোল, একটা হচ্ছে অনারারি রোল, বা দুটোর একটাও কখনো ওইভাবে সুযোগ হয়নি। তবে আমি খুব আশা করেছিলাম যে ধরেন এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট কিছু দেখতে পারি নতুন। এই আক্ষেপটা এখন আর থাকার কথা না বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। জানা গেছে বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট হতে ইতিমধ্যেই প্রস্তাব দেয়া হয়েছে। সরকার এবং জাতীয় ক্রীড়া পরিষদ চায় এনএসসির কোটায় আমিনুল ইসলাম বুলবুল প্রার্থী হোক পরবর্তী বিসিবি নির্বাচনে। কিন্তু এমন প্রস্তাব নিয়ে কি ভাবনা বুলবুলের? উত্তর জানতে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এ মাসের শেষ দিকে আলোচনার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। লম্বা সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি ও আইসিসিতে বিশ্বের ক্রিকেট উন্নয়নে কাজ করা মানুষটা কি দেশের ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ গ্রহণ করবেন? রাজি কি হবেন আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ছুটি কিংবা বিরতি নিয়ে দেশের ক্রিকেটকে পথ দেখাতে? ডাক আসলে যে কোনো সময় হাসি মুখেই সেই দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল। মাস তিনেক আগে তেমন কথাই বলেছিলেন খেলাযোগে। যদি সুযোগ থাকে, আসে, করবেন, অলওয়েজ রেডি। এসে বলছি অলওয়েজ রেডি, ফ্রি, নো প্রবলেম। আমি এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে 20টা দেশ প্লাস কিছু ফুল মেম্বারের সাথে কাজ করছি, গ্লোবালি হাই পারফরমেন্স ডেলিভার করছি, ট্রেনিং এডুকেশন চালাচ্ছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট, এবং আমরা সময় নষ্ট করছি। চলমান বাস্তবতায় আমিনুল ইসলাম কঠিন সিদ্ধান্তটা কতটা সহজে নিতে পারবেন জানতে হলে অপেক্ষা করতেই হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ ঠিক কি কারণে বুলবুল আলোচনাতে, যখন কিনা ফারুক আহমেদ নিজে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন? তবে কি সাম্প্রতিক সময়ে বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে ওঠা বিতর্কিত সব ইস্যুতে বিব্রত সরকার কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ? নাহিয়ান বিন জসিম, একাত্তর। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ যেন কেটে যাচ্ছে। ওই দেশে দল পাঠানো ইস্যুতে বৃহস্পতিবার সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজের আইপিএলে যাওয়া ইস্যুতে জল ঘোলা কম হচ্ছে না, যদিও পিএসএল এর জন্য ঠিকই বিসিবির এনওসি পেয়ে গেছেন সাকিব আল হাসান। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশ দলের একসময় ড্রাইভার প্রাণভোমরা এখন নানা জটিলতায় পড়ে যেন পেছনের সিটের প্যাসেঞ্জার। আইপিএল আর পিএসএল নিয়ে মুস্তাফিজ আর সাকিব নতুন করে আলোচনায়। টানা বেশ কটা মৌসুম এই দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। সবশেষ নিলামে দল মেলেনি কারোই, যদিও বুধবার আচমকাই দুই দেশের লিগ থেকেই ওদের ডাক পড়েছে। দিল্লি আর লাহোর দুজন যাচ্ছেন দুই শহরের ফ্র্যাঞ্চাইজিতে। রাউন্ড রবিন লিগের শেষ 3 ম্যাচের জন্য কাটার মাস্টারকে চায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল নয়, দেশ আগে। তাই তো মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও চট করেই যেতে পারছেন না মুস্তাফিজ। 17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে জোড়া টি20 শেষেই ভারতের বিমান ধরতে হবে ফিজকে। সেক্ষেত্রে 21 ও 24 মের ম্যাচেই বাংলার পেসারের সার্ভিস নিতে পারবে প্লে অফের দৌড়ে থাকা দিল্লি ক্যাপিটালস।
প্রশ্ন হলো, দিল্লি যদি প্লে অফে ওঠে মোস্তাফিজকেও রেখে দিতে চায়, তখন কি বিসিবি আবার নতুন করে এনওসি দেবে? তেমন পরিস্থিতি যদি তৈরি হয়ও 2 ম্যাচের বেশি আইপিএলে থাকা হবে না ফিজের, কারণ 27 মে থেকেই পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ গড়ানোর সম্ভাবনা। ইতোমধ্যেই পাকিস্তান সফর ইস্যুতে বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে, শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল। 2 লিগেই নানান দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছে। সব দিক বিবেচনা করেই হয়তো বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। এখন ক্রিকেট বোর্ডের অপারেশনস বিভাগের বড় দায়িত্ব প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা কথা বলে পাকিস্তানে যাওয়া ইস্যুতে প্রত্যেকের ভাবনা জানা। কারো কোনো আপত্তি থাকলে নিশ্চয়ই গুরুত্ব দিয়েই ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আরব আমিরাত যাওয়ার আগে এই ইস্যুটা বোর্ডের কোর্টেই ছেড়ে দিয়েছিলেন কাপ্তান লিটন কুমার দাস। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা সায় দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে থেকে 5 জুনের মধ্যেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাইফুল রূপক, 71। প্রাইজ মানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। 24 লাখ মার্কিন ডলার থেকে বর্তমান চক্রে প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়েছে 57,60,000 অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়েছে প্রাইজ মানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে। রহমান পেয়ারের রিপোর্ট। 1000 কোটির বিসিবি, এবার সেখানে যোগ হচ্ছে আরো 8 কোটি 75 লাখ টাকা। আইসিসি থেকে এই টাকা আসার পথটা তৈরি করে দিয়েছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাচ্ছে 36 লাখ মার্কিন ডলার। আগের 2 আসরে চ্যাম্পিয়ন দলের জন্য ছিল 16 লাখ ডলার, আর রানার্স আপ দল পাবে 21 লাখ মার্কিন ডলার। 11 জুন লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আইসিসি জানিয়েছে মূলত টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন এই বাড়তি প্রাইজ মানি। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 3টি চক্রে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তৈরি, তা ধরে রাখতে ও আরও এগিয়ে নিতে এই পদক্ষেপ নিয়েছে আইসিসি। তৃতীয় হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে ভারত পাচ্ছে 14,40,000 মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পাচ্ছে 12 লাখ মার্কিন ডলার। 5-এ থাকা ইংল্যান্ড পাচ্ছে 9,60,000 ডলার। 7-এ থাকা বাংলাদেশ পাচ্ছে 7,20,000 ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের 2 চক্রে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। 2019-21 চক্রে কোনো ম্যাচ না জিতে নবম হয়েছিল টাইগাররা। 2021-23 চক্রে একটি জয় নিয়ে আবারও তলানিতে ছিল বাংলা। তবে এবার কিছুটা উন্নতি হয়েছে। মোট 12 ম্যাচ খেলে 4টি জয় এসেছে। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়কে এই চক্রে বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে। রহমান পেয়ার, 71। আইপিএলে দল পেতে না পেতে নানামুখী প্রতিকূলতার মুখোমুখি মুস্তাফিজুর রহমান। একে তো বিসিবির এনওসি মিলবে কিনা সে শঙ্কা রয়েছে, সাথে যোগ হয়েছে ভারতে ওঠা বয়কট দিল্লি ক্যাপিটালস ট্রেন্ড। মূলত বাংলাদেশের সাথে ভারতের চলমান সম্পর্কের নিরিখে মুস্তাফিজকে দলে দেখতে চান না দিল্লির সমর্থকরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বয়কট দিল্লি ক্যাপিটালস, ফেসবুক জুড়ে এই হ্যাশট্যাগ বুধবার সন্ধ্যা থেকেই ভারতে ট্রেন্ডিং লিস্টে, যেখানে ব্যবহৃত হচ্ছে মোস্তাফিজের ছবি। কমেন্ট বক্সে ধুয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টারকে। দাবি একটাই, মোস্তাফিজ মুক্ত, দিল্লি চাই। ঘটনার শুরু বুধবার বিকাল 5টা নাগাদ। দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে ঘোষণা আসে অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মৌসুমের বাকি সময়ের জন্য অ্যাভেলেবল না থাকায় তার পরিবর্তে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। ফিজের মূল্য 6 কোটি রুপি। অবশ্য এই অর্থ পুরো আইপিএল এর ম্যাচ সংখ্যা ও প্লেয়ার্স অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে দেয়া হবে। কিন্তু ঘটনা উল্টাতে সময় লাগেনি। কিছুক্ষণ বাদেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মোস্তাফিজ রওনা দেন দলের সঙ্গে। যাবার আগে টুইটে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে তাদের দেশে রওনা হচ্ছি, আমাকে দোয়ায় রাখবেন।
মূলত এরপরেই কানাঘুষা শুরু হয়। তবে কি মোস্তা আইপিএল খেলছেন না? দিল্লি কি মোস্তাফিজের সূচি সম্পর্কে অবগত নয়, নাকি মোস্তাফিজই দিল্লিকে ভুল তথ্য দিয়েছেন? অবস্থা যখন ঘোলাটে তখন তা আরো ঘোলাটে হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সাক্ষাৎকারে। সাফ জানিয়ে দেন চুক্তি অনুযায়ী ফিজের আরব আমিরাত যেতে হবে। তবে আইপিএলে খেলার ব্যাপারে মোস্তাফিজ কিংবা দিল্লি কেউই যোগাযোগ করেনি বিসিবির সাথে। ঘটনা সময়ের সাথে সাথে আরো বড় আর কুৎসিত রূপ নেয় নিমিষেই। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা লিখতে শুরু করেন, ভারত নিয়ে বাংলাদেশে চলমান নানা কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যের জন্য মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে, নয়তো দিল্লি ক্যাপিটালসকেই বয়কট করবে তারা। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত বাংলাদেশ সম্পর্ক ও নানা উত্তেজনায় আদৌ মোস্তাফিজ ভারত যেতে পারবেন কিনা, সেখানে কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, এমন নানা প্রশ্ন সামনে চলে আসছে। আরও বড় প্রশ্ন যেটা, তা হলো সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মুহূর্তে বিসিবি কি মোস্তাফিজকে এনওসি দেবে? পার্থ বণিক, ৭১। সাউথ আফ্রিকায় মার্জিং টিমের বিপক্ষে তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশি মার্জিং টিম। রাজশাহীতে ম্যাচ শুরু শুক্রবার সকাল ৯টায়। ৩ ম্যাচের সিরিজে প্রথম ২টাতে একটা করে জয় আছে প্রতি দলের। ২টি ম্যাচই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার দেয়া ৩০১ রানের টার্গেট তাড়া করে জেতে বাংলাদেশ। পরেরটাতেও চেস করার মিশন ছিল টাইগারদের, তবে ৩৩২ রান তাড়া করে ১০ রানে হারে ম্যাচটা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে ২ ঘন্টা আগে থেকেই ঢাকা স্টেডিয়ামের ভেতরে বাইরে বিশেষ আয়োজন তো থাকছেই। ৮ বিভাগীয় শহরেও পাবলিক এনগেজমেন্ট বাড়াতে অভিনব পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাফুফে। টার্গেট একটাই, ফুটবলকে কাজে লাগিয়ে আয় করতে চায় ফেডারেশন, যা খরচ হবে খেলা আর খেলোয়াড়দের জন্যই। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনা এক্সক্লুসিভ বেশ কিছু খবর খেলাযোগের হাতে, যার ৪র্থ পর্ব খালিদ জামিলের রিপোর্টে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঠিক সেভাবে বিকাশ ঘটেনি। বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা হয়তো হয় ভালো মানের, যেগুলো হলে গিয়ে দেখতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু এই বড় পর্দার সঙ্গে সাধারণ বাংলাদেশিদের একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। ধরা যাক সাকিব তামিমদের খেলা, ক্রিকেটে সেই খেলা আপনিও হয়তো দেখেছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, সেই জায়ান্ট স্ক্রিনে, অথবা রাস্তার ধারের কোনো এক বিলবোর্ডে। আর ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপে মেসি রোনালদোদের খেলা হলে তো কথাই নেই। সেই জায়গায় প্রতিটা পাড়া মহল্লার মানুষ হয়তোবা দেখেছে, জায়ান্ট স্ক্রিন টানিয়ে উদযাপন করেছে ফুটবল। আর বাংলাদেশের মানুষ তাদের নিজের দেশের নিজেদের ফুটবলারদের খেলা জায়ান্ট স্ক্রিনে দেখতে, তা কী করে হয়? আর বাফুফে সেই বিষয়টা মাথায় রেখেই এবারে নিয়ে এসেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে একটা ধামাকা পরিকল্পনা। বাংলার মানুষের প্রাণের খেলা ফুটবল। ১০০০ কিলোমিটার দূরে লাতিন আমেরিকান কোনো দেশের জন্য যে জাতি এতটা উন্মাদনা দেখাতে পারে, তারা ঘরের ছেলেদের বরণ করায় নয়া মাইলস্টোন সেট করবে, সেটাই তো স্বাভাবিক। হামজা চৌধুরী সেটা বুঝতে পেরেছেন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে আরও ভালোভাবে পারবেন, কারণ হোম ক্রাউডের সামনে এই প্রথম খেলতে চলেছেন লাল সবুজের পোস্টার বয় আর ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার বয়। কিন্তু ঝামেলা একটা আছে। 10 জুন ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের মাঠে এফসি বাছাইয়ের খেলা যখন গড়াবে, তখন বাংলাদেশে চলবে ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি। ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, সেই সময়টাতে চ্যালেঞ্জটা হবে ঢাকার দর্শকদেরকে মাঠে নিয়ে আসা। মানুষগুলোকে ম্যাচের সঙ্গে এঙ্গেজ করার জন্য স্পেশাল কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 18,000 প্লাস সিট, গ্যালারি আর ভিআইপি টিআইপি মিলে হয়তো আরও 2-3 হাজার হবে ম্যাক্সিমাম। বাট ফুটবলের ফ্যানের সংখ্যা থেকে অনেক বেশি। সো সেই জন্য, এবং আপনি যেটা বললেন, যেহেতু ঈদের সময় হয়ে যাচ্ছে, ঈদে আমরা জানি যে অনেকেই কিন্তু ঢাকার বাইরে যাবে, তাদের দেশের বাড়িতে থাকবে। সো তাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা 8টি বিভাগীয় শহরে, সেখানে শুধু খেলাই দেখানো হবে না, সেটাও যেন একটা ভালো অভিজ্ঞতা হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, যেন সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে একদিকে খেলাটাও দেখবে, আবার একটা ঈদের যে আমেজ আছে, সেই আমেজে একটা সেলিব্রেশন করার একটা সুযোগ পাবে। কিন্তু কঠিন এই কাজ কিভাবে পরিচালনা করবে ফুটবল ফেডারেশন? উত্তরটা খুঁজেছে খেলাযোগ, জানতেও সময় লাগেনি। ম্যাচ ডেতে খেলা শুরুর 2 ঘন্টা আগে ঢাকা স্টেডিয়াম খুলে দেয়া হবে টিকিটধারীদের জন্য। তাদের বরণ করে নেয়ার অংশ হিসেবে একজন হোস্ট ইনফিল্ড শুরু করবেন ব্রডকাস্টারদের লাইভ প্রোগ্রাম। নিজের সাথে যুক্ত করে নেবেন একে একে 5 গেটে থাকা সমান সংখ্যক কো হোস্টকে। ব্রডকাস্ট কোয়ালিটি আর কন্টেন্টে আনা হবে ভিন্ন মাত্রা, আর সেখানে ফুটবল ছাড়াও হবে উদযাপনের আরও অনেক উপকরণ।
পরিকল্পনা অনুযায়ী 8 বিভাগীয় শহরে বসবে জায়ান্ট স্ক্রিন। সেটাকে ঘিরে ম্যাচের আগে থেকেই শুরু হয়ে যাবে ইভেন্ট। বিভিন্ন অঙ্গনের লোকাল স্টারদের করা হবে আমন্ত্রণ। ম্যাচ ভেন্যুর মতো থাকছে ডিজে মিউজিক। মূল ম্যাচের পাশাপাশি পাবলিক এঙ্গেজমেন্টের কাজ করবেন লোকাল হোস্ট। ঢাকা স্টেডিয়াম থেকে সরাসরি ডিস্ট্রিক্ট লেভেলে লাইভ কানেক্টিভিটির অ্যারেঞ্জমেন্টের পরিকল্পনা রয়েছে ব্রডকাস্টারদের। সেন্ট্রালাইজড একটা ব্যাপার, যেহেতু আপনারা এক্সপেক্ট করছেন যে সেখানেও অনেক মানুষ জড়ো হবে, যখন বাংলাদেশের ফুটবলটা আলাদা একটা ব্র্যান্ডিং লেভেলে চলে গেছে তারকাদের কারণে, মেনটেন করতে গেলে তো প্রচুর লোকবলেরও দরকার হবে। সেটা কি বাফুফের এই মুহূর্তে আছে কিনা, বা সেটা আপনারা মেনটেন করবেন কিভাবে? দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা এই ব্যাপারে দুটো কাজ করেছি। আমরা একদিক দিয়ে একটি টেন্ডার কল করেছি, যেখানে প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসবে, যারা এই ধরনের কাজ এক্সিকিউট করার অভিজ্ঞতা আছে, নাম্বার 1। একই সাথে আমরা কিন্তু বিভিন্ন স্পন্সরের সাথে কথা বলছি যে তারা তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের জন্য এই কাজটা করে দিতে পারে কিনা। গিয়ে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমাদের নয় সরাসরি, আমাদের দায়িত্ব হচ্ছে প্ল্যানিং করা এবং রেগুলেট করা, অর্থাৎ জিনিসটাকে সুন্দরভাবে করা হচ্ছে নাকি। যেটা আমাদের ক্যাপাসিটি আছে অবশ্যই সেটা আমরা করব, বা যেটা আমাদের ক্যাপাসিটি নাই সেটা আমরা করব আউটসোর্স করে কিংবা স্পন্সরের মাধ্যমে। আমার অবজেক্টিভ একটাই, যাই স্টেপ নিব একটা মিনিমাম অ্যামাউন্ট হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আর্থিকভাবে বিএফএফ লাভবান হয় সে ব্যবস্থা আমরা করব। এবং দেখুন, এটা কিন্তু নতুন। খালিদ জামিল, একাত্তর। উৎসব হয়েছে এবং সেই দারুণ সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল 4:30টায় শুরু হবে খেলা। শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের শুরুটা হয় ড্র দিয়ে। মালদ্বীপের বিপক্ষে 2-2 গোলে ড্র করে বাংলাদেশ দল। পরের ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে নিশ্চিত করে শেষ চার। গত আসরের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দুই দলের দেখা হচ্ছে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য দল প্রস্তুত, জানিয়েছেন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।